ডুবে থেমে গেল ভারতের রাজধানী, সড়কে নৌকা, কি করছে মোদি সরকার? ৮ লাখ আফগানকে বের করে দিচ্ছে পাকিস্তান, কিন্তু কেন? জাতিসংঘ কি পারবে ঠেকাতে? ইরানের ঔষধ শিল্পে জয় জয়াকার, নিজেরাই বানাচ্ছে জটিল রোগের ঔষধ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ৮৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে ডুবেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। জলাবদ্ধ সড়কে গাড়ির বদলে চলছে নৌকা। টানা বৃষ্টিতে ব্যস্ত শহর থমকে গেছে পুরোপুরি। খোদ রাজধানীতে এমন জলাবদ্ধতায় সমালোচনার মুখে মোদি সরকার। গেল কয়েকদিনে টানা বৃষ্টি ও বন্যায় নয়াদিল্লিতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের। দিল্লি ছাড়াও বন্যায় তলিয়ে গেছে উত্তরাখণ্ড ও আসাম। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ৮৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে তলিয়ে গেল ভারতের রাজধানী দিল্লি। পানি জমে থই থই সেখানকার প্রায় সব সড়কগুলো। যাও চলছে, অবস্থা খুবই নাজুক। বাধ্য হয়েই নৌকায় চড়ছেন বিপাকে পড়া দিল্লিবাসী। ব্যস্ত দিল্লি থমকে গেছে পুরোপুরি। গত বৃহস্পতিবার থেকেই দিল্লিতে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়, যা জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে ৩-৪ গুণ বেশি। শনি রবিবার বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। আগামী দুদিন আবহাওয়া পরিবর্তনের কোনো লক্ষণ দেখছে না দেশটির আবহাওয়া দপ্তর। শুধু দিল্লি নয়, ভারী বৃষ্টি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান সহ আরও কয়েক রাজ্যে। কোথাও কোথাও পানি জমে বন্যা দেখা দিয়েছে। উত্তরাখণ্ডে বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি সহ বহু আসবাবপত্র। গত দুদিনের বৃষ্টিতে আমরা অনেক অসহায় বোধ করছি। ঘরে খাবার ছিল না, বাইরে বের হওয়ার উপায় ছিল না। বাড়িতে বয়স্ক মানুষ থাকা সত্ত্বেও কোনো উপায় করতে পারি নাই। এখন একটি নৌকা পাওয়ায় আমরা কোন রকম যাতায়াত করতে পারছি। প্রতিটি রাস্তা ডুবে আছে, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। এতে মানুষ তার কর্মস্থলে যেতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা থমকে যাওয়ায় মানুষ বাড়ি থেকে বের হয়ে উপায় না পেয়ে আবার বাড়ি ফিরে আসছে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী 4-5 দিন পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ু, কর্ণাটকেও ভারী বৃষ্টি নামতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে 3 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির আভাস রয়েছে। এদিকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণহানি হয়েছে আরও 2 জনের। এই মৌসুমে রাজ্যটিতে বন্যা, ঝড় এবং ভূমিধসের কারণে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 44 জনে। ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে কৃষিজমি এবং ঘরবাড়ি। বাসিন্দারা বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে। গত 15 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে পানির উচ্চতা বেড়ে আমাদের বাড়িতে প্রবেশ করেছে। এ অবস্থায় আমাদের রাস্তায় থাকা ব্যতীত আর কোনো উপায় থাকবে না। পানির উচ্চতা কোথাও কোথাও গতকালের চেয়ে একটু কম মনে হচ্ছে, কিন্তু বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাতে কিছুই আসে যায় না। বন্যায় আমাদের বাড়িঘর তলিয়ে গেছে। খাবার সংগ্রহ করা আমাদের জন্য এখন অনেক কঠিন। এখানে প্রতিটি দোকান বন্ধ আছে। আমরা কোথায় যাব? ইতোমধ্যে স্থানীয় প্রশাসন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দ্বিতীয় দফায় আরো ৮ লাখেরও বেশি আফগান শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান সরকার। যদিও এসব শরণার্থী স্বেচ্ছায় পাকিস্তান না ছেড়ে যায়, তাহলে তাদের গ্রেফতার ও দেশ ত্যাগে বাধ্য করা হতে পারে। এমন অবস্থায় এই প্রক্রিয়া আপাতত স্থগিতের জন্য হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আফগান সরকার। জেল জরিমানা সহ চাপে ফেলে আফগান শরণার্থীদের দেশে পাঠানোর কর্মসূচির শুরুর
8 মাস পর রবিবার আবারও একই পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে পাকিস্তান। স্বেচ্ছায় পাকিস্তান না ছাড়লে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অনুপ্রবেশকারীদের খোঁজে সীমান্ত এলাকাগুলোতে চলছে ঘরে ঘরে তল্লাশি অভিযান। গত 31 নভেম্বর পর্যন্ত প্রথম দফায় আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে 2,50,000-এরও বেশি শরণার্থীকে, যদিও লক্ষ্যমাত্রা ছিল 5,41,000। পাকিস্তানের সরকারি হিসেবে প্রথম দফায় প্রত্যাবাসন শুরুর আগ পর্যন্ত অনুপ্রবেশকারী আফগানদের সংখ্যা ছিল অন্তত 44 লাখ। এদিকে আফগানদের সংকট কাটিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় চলছে জাতিসংঘের 2 দিনের বৈঠক। এতে প্রথমে যোগ দিয়েছে আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতিনিধিরা। শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবাসনের সুযোগ দিতে পাকিস্তানকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে ভরাডুবি হল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী দল এনসেম্বল অ্যালায়েন্সের। নির্বাচনে এগিয়ে থাকায় কট্টর ডানপন্থী মেরিন লে পেনের ন্যাশনাল র্যালির শিবিরে চলছে উদযাপন। প্রথম দফা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের প্রায় কাছে তারা। 7 জুলাই দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। নতুন ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে ফ্রান্স। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে উগ্র ডানপন্থীরা। ফলে রাজনীতিতে যে চাল দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তা বুমেরাং হতে যাচ্ছে তার দলের জন্য। ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। বিভিন্ন জনমত জরিপের আভাস মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি বা আরএন এবার প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে। নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে আরএন। তবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচনে ম্যাক্রোর দলের অবস্থান তৃতীয় স্থানে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের 4টি সংস্থার বুথ ফেরত জরিপে বলা হয়েছে প্রথম দফার নির্বাচনে মেরিন লে পেনের দল ন্যাশনাল র্যালি প্রায় 33% ভোট পাবে। অন্যদিকে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট প্রায় 29% এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট অ্যাসেম্বল অ্যালায়েন্স সর্বনিম্ন 22% ভোট পাবে। ন্যাশনাল র্যালি অভিবাসন বিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারী হিসেবে বেশ পরিচিত। দলটির নেতৃত্ব দিচ্ছেন মেরিন লে পেনের শিষ্য 28 বছর বয়সী জর্দান বার্ডেলা। আরএন যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তবে দলের প্রধান জর্দান বার্ডেলা ফ্রান্সের প্রধানমন্ত্রী হতে পারেন, যদিও শাসন ক্ষমতা চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তার। ফ্রান্সের ইতিহাসে প্রথমবারের মতো এই দলের ক্ষমতায় আসার জোর সম্ভাবনার কথা আগে থেকেই বলে আসছে গণমাধ্যমগুলো। তবে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থা বেশ জটিল। ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে 577 আসনের মধ্যে 289 আসন প্রয়োজন। জনমত ও বুথ ফেরত জরিপে ন্যাশনাল র্যালি দলকে সরকার গঠনে এগিয়ে রাখলেও কে শেষ হাসি হাসে তা জানতে 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন দ্বিতীয় দফার ভোট হবে, তখনই চূড়ান্ত ফল জানা যাবে। আরএন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে ফরাসি রাজনীতিতে অচল অবস্থা দেখা দিতে পারে, কারণ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষমতায় থাকবেন আরও 3 বছর, অর্থাৎ 2027 সাল পর্যন্ত। ফলে বিরোধী দুই পক্ষ ক্ষমতার দুই কেন্দ্র নিয়ন্ত্রণ করায় স্বাভাবিকভাবেই ভারসাম্য বজায় থাকবে না। এছাড়া চলতি নির্বাচনে আরএনের জয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের অবস্থানেও পরিবর্তন আনতে পারে, কারণ লেপেন অতীতে একাধিকবার রাশিয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এদিকে ন্যাশনাল র্যালির সরকার গঠন ঠেকাতে অন্যান্য দলের সঙ্গে জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ম্যাক্রো। ইতিমধ্যে ডানপন্থীদের বিরুদ্ধে একটি বড় গণতান্ত্রিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলাফলের জেরে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনেরও ঘোষণা দেন তিনি। তার এ ঘোষণায় দেশটির অনেকেই হতবাক হন। এতে ধীরে ধীরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিন দিন শক্তিশালী ও স্বনির্ভর হয়ে উঠছে ইরানের স্বাস্থ্য খাত। মরণঘাতী ক্যান্সার, হৃদরোগ সহ প্রায় সব ধরনের রোগের ঔষধ তৈরি করছে তারা নিজেরাই। শুধু তাই নয়, বিশ্বের 40টি দেশে এখন ঔষধ রপ্তানিও করছে ইরান। আর এভাবেই আমেরিকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে ইরান। বিস্তারিত হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের কঠোর সব নিষেধাজ্ঞায় পর্যুদস্ত ইরান। অর্থনীতি, বাণিজ্য সহ সব খাতই এর ভুক্তভোগী। তবে এত সব নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ইরানের ফার্মাসিউটিক্যাল খাত। জরুরি কাঁচামাল প্রাপ্তির সংকট থাকলেও ইরান অভ্যন্তরীণভাবেই বেশিরভাগ ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, যা ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজারকে উন্নীত করেছে $4 বিলিয়ন। নিষেধাজ্ঞা যতই গেড়ে বসছে ততই স্বনির্ভর হয়ে উঠছে এ খাত। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য খাতের অনেক পণ্যই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও আর্থিক খাতে নিষেধাজ্ঞা থাকায় ইরানের সঙ্গে লেনদেনের বিষয়টি এড়িয়ে যেতে চায় আন্তর্জাতিক অনেক ব্যাংক। এতে করে স্বাস্থ্য খাতে অনিশ্চয়তা তৈরির ঝুঁকি রয়েই যায়। এ ধরনের অনিশ্চয়তা এড়াতেই স্বনির্ভর হওয়ার পথে হেঁটেছে ফার্মাসিউটিক্যাল খাত। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন ওষুধ বানাতে যেসব মলিকিউল প্রয়োজন তার 2/3 উৎপাদন করা হয় দেশে। এছাড়া ফিনিশ মেডিকেল প্রোডাক্টের 98% উৎপাদন করা হয় অভ্যন্তরীণভাবে। হৃদরোগ এমনকি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত জটিল সব ওষুধ সহ বেশিরভাগ রোগের ওষুধ স্থানীয়ভাবেই প্রস্তুত করতে সক্ষম ইরান। তবে আরেকটি বিষয় ইরানের ওষুধ ও স্বাস্থ্য খাতকে ভোগাচ্ছে, মেধা পাচার। অব্যাহত নিষেধাজ্ঞায় নাজেহাল দেশটি থেকে বেরিয়ে অন্য কোথাও জীবন গড়তে চায় ফার্মাসিস্ট ও চিকিৎসকদের বড় একটি অংশ। এরপরও দেশকে ভালোবেসে ও কোনো একদিন পরিস্থিতি বদলাবে এই আশায় মানুষজনকে সেবা দিয়ে যাচ্ছেন অনেকেই। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আটকে রেখে খাবার আর ঔষধ না দিয়ে হত্যা করা, মাথায় আঘাত করা, আঙুল ভেঙে ফেলা ও মারধর করা সহ নানা বর্বর ও নৃশংস অত্যাচার চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালের চিকিৎসক সহ জিম্মিদের ওপর গেল 7 মাস ধরে এমন সব নির্যাতন চালিয়েছে তারা। সোমবার মুক্তি পেয়ে সেই বিভৎস অভিজ্ঞতার বর্ণনা দিলেন শীর্ষ এক চিকিৎসক। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। কখনো কখনো কারো হাতে পায়ের আঙুল ভেঙে ফেলা হতো, তো কখনো আবার কারো মাথায় বারবার আঘাত করে রক্তাক্ত করা হতো। হত্যা করা হতো খাবার আর ওষুধ না দিয়ে। গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে জিম্মি হয়ে গেল 7 মাসেরও বেশি সময় ধরে এমন বর্বর ও নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালের পরিচালক ও চিকিৎসক সহ অন্তত 54 ফিলিস্তিনি। সোমবার মুক্তি পেয়ে সেই বিভৎস অভিজ্ঞতার বর্ণনা দিলেন হাসপাতালটির পরিচালক ও চিকিৎসক মোহাম্মদ আবু সিলমিয়া। তিনি জানান, গাজার প্রতিরোধ যোদ্ধাদের খোঁজার নামে চলে এমন বর্বরতা। আমাদের উপর প্রচন্ড নির্যাতন করা হয়েছিল। আমার কনিষ্ঠ আঙ্গুল ভেঙে গিয়েছিল। আমাকে বারবার মাথায় আঘাত করা হয়েছিল, যার ফলে একাধিকবার রক্তক্ষরণ হয়েছিল। প্রায় প্রতিদিন নির্যাতন চলছিল। যখন বন্দীদের সেলগুলিতে প্রতিদিন অভিযান চালানো হতো তখন প্রচন্ড মারধর করা হতো। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে বেঁচে আছি। তিনি জানান, হাসপাতালের ভেতরে হাজার হাজার বন্দীকে আটকে রেখে তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। 1948 সালের পর কোনো ফিলিস্তিনি বন্দী এমন নির্যাতন ভোগ করেনি বলেও মন্তব্য করেন আল শিফার পরিচালক। জিজ্ঞাসাবাদের সময় ওষুধ ও খাবার না পেয়ে অনেক বয়স্ক বন্দী মারা গেছে। ইসরায়েলি বাহিনীর হাতে ছাড় পাননি রোগী ও চিকিৎসকরাও। হাসপাতালের চিকিৎসকদের, নার্সদের মারধর করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চিকিৎসা একটি মানবিক পেশা। আমরা বন্ধুর আগে অসুস্থ শত্রুর সেবা করি, কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনী এই পেশার অর্থ জানে না। পরিচালক সিলমিয়া সহ মুক্তি হওয়া অন্য ফিলিস্তিনি চিকিৎসকদের খান ইউনুস সহ গাজার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো বলছে, আটক অবস্থায় ইসরায়েলি বাহিনীর হাতে আল শিফা হাসপাতালের একজন শীর্ষ সার্জন সহ বেশ কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীনের একটি রকেট উৎক্ষেপণের পর তা বিস্ফোরিত হয়েছে। চীন সরকারের দাবি, প্রাইভেট একটি কোম্পানি রকেটটি পরীক্ষার সময় ভুলে উৎক্ষেপণ করেছিল। পরে রকেটটি চীনের হেনান প্রদেশের একটি পাহাড়ে বিস্ফোরিত হয়। তিয়ানলং 3 নামের রকেটটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে এটি পরীক্ষা কেন্দ্র থেকে 1.5 কিলোমিটার দূরে পাহাড়ে ভূপাতিত হয়। রকেট কোম্পানির মালিকের দাবি,
যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটি প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে গেলে এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চীনা পুলিশ। এই দুর্ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছে কোম্পানিটি। একদিন পার না হতেই দোনেস্কের আরও 2টি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের অস্ত্র ও সেনাবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে তারা। এদিকে বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনীর সাথে শতাধিক খণ্ডযুদ্ধের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। হিজল জুবায়েরের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক সপ্তাহ ধরে জোরালো হামলা চালিয়ে ইউক্রেন যুদ্ধে আরও সুবিধাজনক অবস্থান নিশ্চিত করছে রাশিয়া। দ্রুত গতিতে একের পর এক এলাকা দখলে নিয়ে ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করছে রুশ বাহিনী। এরই ধারাবাহিকতায় একদিনের মাথায় নতুন করে দোনেস্কের আরও 2টি অঞ্চল দখলে নিয়েছে তারা। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সফল হামলার মধ্য দিয়ে শত্রু সেনাদের হটিয়ে দোনেস্কের নোভো আলেকসান্দ্রভকা ও স্পোর্নে অঞ্চলকে মুক্ত করা হয়েছে। এর আগের দিনই দোনেস্কের সুমি শহর দখলে নেয় রুশ সেনারা। তারও আগে শুক্রবার এখানকার রোজডোলিভকা গ্রাম দখলে নেয়ার কথা জানানো হয়। একের পর এক অঞ্চল জয়ের মধ্য দিয়ে রুশ বাহিনী আরও উজ্জীবিত হয়ে উঠছে। রবিবারের বিবৃতিতে ইউক্রেনের 117তম ব্রিগেডের সৈন্য ও অস্ত্রবাহী একটি ট্রেনে বড়সড় হামলা চালানোর কথাও জানিয়েছে রুশ মন্ত্রণালয়। এতে ব্যাপক প্রাণহানি ও অস্ত্র ধ্বংস করার কথা বলা হয়েছে। এছাড়া এদিন যুদ্ধক্ষেত্রের অন্তত 127টি স্থানে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় রুশ সেনারা। শেষ 24 ঘণ্টায় বিভিন্ন হামলায় ইউক্রেন প্রায় 2000 সেনা হারিয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। অন্যদিকে রবিবার আরেক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানান, শেষ 24 ঘণ্টায় রণাঙ্গনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর সাথে শতাধিক সম্মুখ যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। এর মাঝে পোক্রোভস্ক অঞ্চলে রুশ সেনাদের সাথে সবচেয়ে তীব্র লড়াই হয়। এছাড়া বিভিন্ন ফ্রন্টে রুশ সেনাদের হামলা প্রতিহত করা ও পাল্টা হামলা চালানোর দাবি জানিয়েছে ইউক্রেন। অস্ত্রের যোগান না থাকায় দিন দিন যুদ্ধে আরো কোণঠাসা অবস্থানে চলে যাচ্ছে ইউক্রেন। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি আরো এক দফা আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। বিশ্বের সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইসলামাবাদের ফয়সাল মসজিদ। ইসলামী ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নির্মিত মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কের নিদর্শনও বটে। বিশ্বের অন্যতম সুন্দর এই মসজিদটি নিয়ে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। পেছনে পাহাড়ে ঘেরা দিগন্ত আর সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম সুন্দর একটি মসজিদ। পাকিস্তানের ইসলামাবাদে ফয়সাল মসজিদ বিশ্বজুড়ে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। মসজিদটির নামকরণ করা হয় প্রয়াত সৌদি বাদশাহ ফয়সালের নাম অনুসারে। শুধুমাত্র ইবাদতের স্থান না, মসজিদটি হয়ে উঠেছে পাকিস্তানের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মসজিদটির নকশা করেন বিখ্যাত তুর্কি স্থাপত্য শিল্পী ভেদাত ডালোকে। মসজিদটির ডিজাইনের মাধ্যমে যেমন ইসলামিক নকশা ফুটে উঠেছে, একই সঙ্গে রয়েছে আধুনিকতার ছোঁয়াও। মসজিদের 4টি টাওয়ার, মিনার ও বিশাল নামাজের স্থানে একই সাথে সাধারণ ও অসাধারণের মেলবন্ধন ফুটে ওঠে। মসজিদের অন্যতম একটি বিষয় হচ্ছে এর ত্রিভুজাকার, যেটি কিনা মুসলিম উম্মার ঐক্য নির্দেশ করে। সাধারণ চতুর্ভুজাকার থেকে বের হয়ে এমন আকৃতি যেন মসজিদটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। মসজিদ প্রাঙ্গণে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে সবুজে ঘেরা বাগান, যা নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে এক অন্যরকম শান্তির অনুভূতি জাগায়। মসজিদের ভেতরের অংশ চমৎকার মার্বেল পাথর দিয়ে তৈরি। চমৎকার নকশা আর ক্যালিগ্রাফিতে মসজিদের ভেতরের অংশকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মসজিদটিতে একসঙ্গে 1 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।
আর এই ধারণ ক্ষমতা মসজিদটিকে বিশ্বের অন্যতম মসজিদের কাতারে রেখেছে। শুধুমাত্র নামাজ আদায় না, পাকিস্তানের ইসলামিক কেন্দ্র ও মুসলিমদের মিলনস্থল হিসেবেও ব্যবহৃত হয় মসজিদটি। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি মসজিদটি রয়েছে একটি রাজনৈতিক গুরুত্ব। এই মসজিদটি সৌদি আরব আর পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কের এক নিদর্শন। 70-এর দশকে মসজিদটি নির্মাণের সময় তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালেরও অবদান ছিল। দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত এই মসজিদের কারণে সৌদি ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক অনেকটা পাকাপাকিভাবেই মধুর হয়ে যায়। মসজিদটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি শুধু মুসলিমদের জন্য না, সকল ধর্মের লোকেদের জন্যই উন্মুক্ত। যে কোনো ধর্মাবলম্বী মানুষই এখানে আসতে পারে, আলোচনা করতে পারে, বিতর্ক করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। মসজিদের দরজা সবসময় সবার জন্যই খোলা থাকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।